ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স উইথ নেচার। দেখো, আজকের যে পেজটা নিয়ে আলোচনা করবো এবিটিএ, সেটা হলো 407 পেজ। এটা কলকাতা ডিস্ট্রিক্টের এবিটিএ, অবশ্যই বুঝতে পারছো। তাহলে ভৌতবিজ্ঞান বিষয়ে তাহলে চলো আমরা দেখি, শুরু করি। প্রথম যে প্রশ্নগুলো আছে দেখো, এখানে প্রথম যে প্রশ্নটা আছে বলেছে বায়ুমণ্ডলকে উষ্ণ করার ক্ষমতা কোন গ্যাসটির সর্বাধিক? উত্তর হবে এ, কার্বন ডাইঅক্সাইড। মানে বলতে চাইছে যে ওই গ্রিনহাউস গ্যাসের কাজটা তো এটাই, উষ্ণ রাখে পরিবেশটাকে। যদি না থাকতো তাহলে পরিবেশ শীতল হয়ে যেত। ঠিক আছে, তাহলে এর দাগেরটা হবে উত্তর। তারপরে প্রদত্ত কোনটি চার্লসের সূত্রের ভিটি লেখচিত্র? ভিটি মানে ভি আয়তন, আর টিটা হলো তোমার পরম স্কেলের তাপমাত্রা। ঠিক আছে, সেক্ষেত্রে ভিটির ক্ষেত্রে আমরা কি জানি? ভি ভ্যারিজাস টি, মানে ভিটি সমানুপাতিক, ভির সঙ্গে টিটা হলো সমানুপাতিক। তা সমানুপাতিক হলে কী হবে? এটা বাড়লে ওটা বাড়বে। তাহলে এর মধ্যে কোনটাকে সেটা বোঝাচ্ছে? প্রথমটাই সেটা বোঝাচ্ছে। দেখো, টিটা যদি বাড়ে ভিটা বাড়বে, বাড়লে এটা বাড়বে, বাড়লে তার সেটা হবে একটা সরলরেখা। তার মানে এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, এটা। তারপরে কার্বনযুক্ত কোন গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13 হলে তার আণবিক সংকেত এর মধ্যে কোনটা হবে? তাহলে বাষ্প ঘনত্ব 13 মানে তাহলে তার আণবিক গুরুত্ব বা আণবিক ভর কত হবে? আণবিক ভর হবে 13 × 2, মানে হয়ে যাবে কত? 26। তাহলে এবার আমরা দেখব যে এই যৌগগুলোর মধ্যে কোনটার আণবিক গুরুত্ব 26 হয়। দেখো, ডির দাগটা দেখো, ডির দাগে কার্বনের পারমাণবিক ভর 12। তাহলে 12, দুটো কার্বন, 12 দোকানে 24, হাইড্রোজেনের 1, তাহলে দুটো হাইড্রোজেন মানে 2, 24 দিয়ে 26। ঠিক আছে, দেখেছো? তাহলে এটাই হলো তোমার আমাদের উত্তর। আমাদের যে উত্তর হবে এটাই, এইগুলো আর হবে না। ঠিক আছে, এগুলো ডির দাগেটা হবে উত্তর। তারপরে বলেছে তাপ পরিবাহিতাঙ্কের মাত্রীয় সংকেত কত লেখো? দেখো, এখানে উত্তরটা বলার আগে বলি, এই যে মাত্রীয় সংকেত সংক্রান্ত তোমাদের যে রাশিগুলো আছে, যে রাশি তোমাদের পড়তে হয়, ভৌত রাশিগুলো, সেই বিভিন্ন ভৌত রাশির মাত্রীয় সংকেত নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে। ঠিক আছে, পরপর সাজিয়ে দেওয়া আছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। তাহলে একই ছাতার তলায় অনেকগুলো একসঙ্গে পেয়ে যাবে। ঠিক আছে, মাত্রীয় সংকেত তোমাদের যতগুলো রাশি আছে তোমাদের এই মাধ্যমিকে, সেগুলো নিয়ে করে দেওয়া আছে। ওই ভিডিওটা দেখে নিতে পারো। তাহলে দেখে নিতে, তাহলে তোমাদের সুবিধা হবে, এক জায়গায় পেয়ে যাবে। বইয়ের তো বিভিন্ন জায়গায় থাকে, সেটাকে এক জায়গায় করে রাখা আছে, তোমরা ওটা দেখে নিতে পারো। এক্ষেত্রে এটার উত্তর কী হবে? তাপ পরিবাহিতাঙ্কের মাত্রীয় সংকেত যেটা হবে সেটা হলো প্রথমটা, এর দাগেরটা হবে তাপ পরিবাহিতাঙ্কের মাত্রীয় সংকেত mL/T⁻⁻3। এটা হলো থিটা, এটা থিটা আছে, θ⁻⁻1। ঠিক আছে, এইটা। তারপরে দেখো, তারপরে আছে 1.5 যে এটা হলো একটা গাণিতিক প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু তোমাদের একটা ভিডিওতে আমরা করে দিয়েছি। একটা ভিডিও বলতে এই এবিটিএ টেস্ট পেপারের 25 পেজের যে ভিডিওটা আছে, ঠিক আছে, সেখানে 25 আর 1006 পেজের একসঙ্গে ভিডিওটা করা আছে। ওই পেজে তোমার 1.6 এটা আছে। ঠিক আছে, 1.6 এই গাণিতিক প্রশ্নটা আছে, একবারে একই প্রশ্ন। তার উত্তরও সেখানে বলে দেওয়া আছে, মানে উত্তর সমেত কীভাবে যুক্তি সহ বলে দেওয়া আছে, মানে ম্যাথমেটিক্যাল প্রশ্নটা করে দেওয়া আছে ভালোভাবে। তাহলে ওই ভিডিওটা ওটা দেখে নিও। তারপরে 1.6 দেখো, প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটি হলো, আচ্ছা, সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটা হলো সি দাগেরটা, উত্তর হবে সি, বেগুনি। ঠিক আছে, তা বায়লো চক্রে ব্যবহৃত তরলটা কি? তরলটা হবে পারদ, বি, উত্তরটা হবে বি। ঠিক আছে, তারপরে 1.8 দেখো, বলেছে 3 ওহম ও 6 ওহম দুটি রোধকে সমান্তরাল সহবায় যুক্ত করলে তুল্য রোধের মানটা কত হবে? আমরা দুটো রোধে তুল্য রোধটা কী জানি? যদি R1 R2 হয় তাহলে তার তুল্য রোধটা কী হয় দেখে নাও। এটাই হলো R1 R2 তুল্য রোধ হলো এটাই। ঠিক আছে,
আর যেটা হচ্ছে R1 R2 গুণফল বা R1 প্লাস R2, দুটো রোধের তুলো রোধ। তাহলে দুটো রোধ এখানে 3 ওহম আর 6 ওহম আছে, 3 × 6, 3 + 6, তাহলে কত হবে 3 × 6 বাই এটা 3 + 6 মানে 9। এবারে 3 3 এবারে 3 2, তার মানে উত্তরটা হয়ে গেল 2 ওহম। তার উত্তরটা হবে 2 ওহম। ঠিক আছে, তাহলে অপশান ডিটা উত্তর। এবার 1.9 আলফা কণায় উপস্থিত কি দুটো প্রোটন দুটো নিউট্রন, একটা প্রোটন একটা নিউট্রন, একটা প্রোটন তিনটে নিউট্রন, একটি নিউট্রন একটি প্রোটন, তিনটি প্রোটন। দেখো আলফা কণা বলতে আলফা কণার যে এটা, সেখানে কি দেখেছি আমরা, আলফা কণা যখন বিঘটিত হয় তখন ভর সংখ্যা 4 একক কমে যায় আর পারমাণবিক সংখ্যা 2 একক কমে যায়। তার মানে তার ভর সংখ্যা 4 আর পারমাণবিক সংখ্যা 2, তাহলে দুটো পারমাণবিক সংখ্যা 2 মানে দুটো প্রোটন, আর ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ দিলে নিউট্রন পাবো, তার নিউট্রনও দুটো। তাহলে কী হবে, এখানে উত্তরটা হবে দুটি প্রোটন দুটি নিউট্রন। ঠিক আছে, এর দাগেরটা। এবারে পরবর্তী যেটা আছে 1.10 যে আয়নীয় বন্ধন ও সমযোজী বন্ধন উভয় বন্ধন বর্তমান এমন যৌগ কোনটি এখানে সেই রকম যৌগটা হলো অ্যামোনিয়াম ক্লোরাইড, বির দাগেরটা। ঠিক আছে, অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে আছে দুটো, এমনকি ওর মধ্যে আরেকটাও আছে অসম বন্ধন, তিনটে। ঠিক আছে, আয়নীয় সমযোজী বন্ধন। এবার 1.11 দেখো তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে সংগঠিত বিক্রিয়াটা, ক্যাথোডে কী ঘটে জানি আমরা, বিজারণ, ক্যাথোডে বিজারণ ঘটে। ঠিক আছে, তারপরে 1.12 কী আছে, জিঙ্ক অক্সাইড থেকে জিঙ্ক মুক্ত করা হয় কোন পদ্ধতিতে, দেখো জিঙ্ক অক্সাইড থেকে জিঙ্ক, এটা হলো কার্বন বিজারণ পদ্ধতি। ঠিক আছে, এটা হবে কার্বন বিজারণ পদ্ধতি। কী কী আছে, কার্বন বিজারণ, থার্মিট, এটা না, এটা হবে কার্বন বিজারণ পদ্ধতি। তারপরেরটা দেখো 1.13 চোখের কর্নিয়া সংরক্ষণে ব্যবহৃত হয়, চোখের কর্নিয়া সংরক্ষণে কোনটা ব্যবহৃত হয়। দেখো কর্নিয়া সংরক্ষণে যেটা ব্যবহৃত হয় এখানে নাইট্রোজেনটা হবে কর্নিয়া সংরক্ষণে ব্যবহৃত হয়, সির দাগেরটা। তারপর উল্লিখিত কোন মৌলটির ইলেকট্রন আসক্তি শূন্য, ইলেকট্রন আসক্তি মোটে নেই, সেটা হবে একটা তোমার বিরল গ্যাস। সেই বিরল গ্যাসের মধ্যে কি আছে, নিয়ন, Ni, তাহলে উত্তরটা হবে ডি, নিয়ন। এবারে যেটা আছে পরবর্তী প্রশ্ন, যে কার্যকরী গ্রুপ কিটনের সংকেতটা কি, কিটনের সংকেত এইটা, এর দাগেরটা CO, আর এটা ঠিক আছে, এর দাগেরটা উত্তর, কার্যকরী গ্রুপ কিটন। এবার পরবর্তী প্রশ্ন দেখো মিথেন হাইড্রেটে কী পরিমাণ মিথেন থাকে, এটা হবে 13.4%, 13.4% মিথেন থাকে। সর্বোচ্চ তাপন মূল্যযুক্ত জ্বালানির নাম লেখো, যেহেতু এখানে কোনো শর্ত কিছু উল্লেখ করেনি, জীবাশ্ম জ্বালানি না কী জ্বালানি সেরকম বলেনি। জীবাশ্ম জ্বালানি বললে তাহলে আমরা বলতাম LPG, ঠিক আছে, LPG। আর কিছু বলে না বললে তাহলে এখানে উত্তরটা হবে হাইড্রোজেন, সর্বোচ্চ তাপন মূল্যযুক্ত জ্বালানি হলো হাইড্রোজেন। ঠিক আছে, তবে SI পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান কত, সেটা হলো 8.31 জুল মোল টু দি পাওয়ার -1 K টু দি পাওয়ার -1, কেটা মানে কেলভিন, ক্যাপিটাল লেটারে লিখতে হবে। ঠিক আছে, যেটা ক্যাপিটাল, মোল MOL মোল টু দি পাওয়ার -1। আচ্ছা, সেটা যদি একটু দেখিয়ে দিই, দেখো যে কোনো বইতে তোমরা ওইটা পেয়ে যাবে। আচ্ছা, তাহলে এটাই হলো তোমার আর এর SI পদ্ধতিতে মান। ঠিক আছে, দেখো এটা হবে এটা নিচেটা কি জন্য লিখলাম, এটা হলো CGS পদ্ধতিতে তোমরা একসঙ্গে এটা বলে দিলাম। CGS পদ্ধতি প্রশ্ন তো কোনো সময় থাকে, CGS পদ্ধতিতে মান, CGS পদ্ধতিতে আর এর মান 8.31 10⁻7 আর্ক ইন্টু মোল টু দি -1 K টু দি পাওয়ার -1। দেখো এখানে মাঝে মাঝে ডট দিয়েছি, এখানে ডট দিইনি। তুমি ডট দিয়ে লিখতে পারো, ডট না দিয়ে লিখতে পারো, দুভাবে লেখা যায়। একক লেখার পদ্ধতি তোমরা নিশ্চয়ই জানো। ঠিক আছে, একদম প্রথমেই শেখানো হয় ক্লাস 9-এ। আচ্ছা, তাহলে এটা হলো, এটা কী করে হলো, 1 জুল সমান যেহেতু 10⁻7 আর্ক, সেই জন্য মানে CGS পদ্ধতি এর প্রতি মধ্যে সম্পর্ক এটাই, সেটা। ঠিক আছে, এটা হচ্ছে মান। পরবর্তী প্রশ্ন 2.4-এ বলেছে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষের একটা উদাহরণ দাও। এর উদাহরণ হবে তোমাদের দুটো পরমাণু বা দুটো নিউক্লিয়াসের মধ্যে সংঘর্ষ, এটাই হলো একটা উদাহরণ। আরও আছে, এটা একটা উদাহরণ। ঠিক আছে, দুটো পরমাণু বা দুটো নিউক্লিয়াসের মধ্যে যে সংঘর্ষ, সেটাই হলো স্থিতিস্থাপক সংঘর্ষ।
উদাহরণ। এরকম লিখবে যে দুটি পরমাণু বা নিউক্লিয়াসের মধ্যে সংঘর্ষই হলো স্থিতিচাপ সংঘর্ষের একটা উদাহরণ। ঠিক আছে, তারপরে আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতার মান কত? আদর্শ পরিবাহী তাপ পরিবাহিতার মান হলো অসীম। ঠিক আছে, না, এটা পরিবাহী বলে না, আদর্শ অপরিবাহী, তাহলে এটা হবে 0। আদর্শ অপরিবাহী, আদর্শ অপরিবাহী তাপ পরিবাহিতার মান হবে 0। ঠিক আছে, তারপর তরলের দুই প্রকার গুণাঙ্কের মধ্যে সম্পর্কটি কী হবে? তরলের দুই প্রকার গুণাঙ্কের মধ্যে সম্পর্ক, সেটা কি হবে? যে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান হবে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের বা উপাদানের প্রসারণ গুণাঙ্ক, মানে পাত্রে লিখবে পাত্রের প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, এটাই হচ্ছে তরলের তোমার দুই প্রকার গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। তাহলে কি বললাম? প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান আপাত প্রসারণ গুণাঙ্ক ইন্টু পাত্রের প্রসারণ গুণাঙ্ক, এটাই দুটো প্রকার গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। আর যদি বলে গুণাঙ্ক না বলে যদি বলে তাহলে দুই প্রকার প্রসারণের মধ্যে সম্পর্ক কী, তখন গুণাঙ্কটা কেটে দিয়ে বলবে তাহলে প্রকৃত প্রসারণ সমান তাহলে আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ, এটাই। আচ্ছা, এবার 2.6-এ উত্তল দর্পণ বস্তুর কোন অবস্থানে সর্বদাই উত্তল দর্পণ বস্তুর কোন অবস্থানে সর্বদাই বস্তু অপেক্ষা ক্ষুদ্র সমশীর্ষ অসৎবিম্ব গঠন করে? এটা হলো যে উত্তল দর্পণের প্রধান অক্ষের উপর প্রধান অক্ষের উপর যে কোনো অবস্থানে, এটা লিখবে উত্তল দর্পণের উত্তল দর্পণ তার প্রধান অক্ষের উপর যে কোনো অবস্থানে সর্বদাই এই ক্ষুদ্র সমশীর্ষ অসৎবিম্ব গঠন করে। ঠিক আছে, তারপরে দেখো, তারপরে কি আছে যে প্রতিসরণের কোন ক্ষেত্রে প্রতিসরণ কোণ আপতন কোণের চেয়ে বড় হয়? এটা কোন সময় বলো তো? যখন রশ্মি ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে যায়, তখন প্রতিসরণ কোণটা আপতন কোণের থেকে বড় হয়। তাই লিখবে আলোক রশ্মি ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে প্রবেশ করলে এই ঘটনাটা ঘটে। ঠিক আছে, তাহলে এই প্রবেশ করলে তখন প্রতিসরণ কোণ আপতন কোণের চেয়ে বড় হয়। অথবা পরের প্রশ্ন কী আছে? রৈখিক বিবর্ধন একটি এককবিহীন রাশি। হ্যাঁ, রৈখিক বিবর্ধন তো দুটো উচ্চতার অনুপাত, তাহলে এটা হলো এককবিহীন রাশি। ঠিক আছে, তাহলে সত্য। 2.8 একটি আদর্শ অ্যামিটারের রোধ কত? আদর্শ অ্যামিটার রোধ হবে 0, অ্যামিটারের রোধটা হবে 0 আদর্শ অ্যামিটারে। ঠিক আছে, আর যদি ভোল্টমিটার বলতো তাহলে অসীম হতো, ভোল্টমিটারে অসীম, এটা 0। বৈদ্যুতিক মোটর কোন নীতির ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? দেখো, এটা লিখবে যে তড়িৎবাহী পরিবাহীর উপর চুম্বকের ক্রিয়ার যে নীতি তার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। তড়িৎবাহী পরিবাহীর উপর চুম্বকের ক্রিয়ার যে নীতি, ঠিক আছে, সেটার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। আধান সময় তড়িৎ প্রবাহের মধ্যে সম্পর্কটা কি? সম্পর্কটা কি দেখো, তুমি লিখে দিচ্ছি, এটাই হলো সম্পর্ক। আধান সমান তড়িৎ প্রবাহ ইন্টু সময়। ঠিক আছে, ওদের মধ্যে সম্পর্ক এটাই। পরবর্তী প্রশ্ন দেখো যেটা আছে 2.10, বলেছে কোনো পরমাণুর ভর ত্রুটি ডেল এম হলে পরমাণুটির ভর ত্রুটি ডেল এম বলেছে, ডেল এম বলতে এইরকম ডেল এম হলে বলেছে পরমাণুটির নিউক্লিয়াসের বন্ধন শক্তি কত মেগা ইলেকট্রন ভোল্ট? মেগা ইলেকট্রন ভোল্ট, ইলেকট্রন ভোল্ট হবে কত মেগা ইলেকট্রন ভোল্ট হবে। দেখো বন্ধন শক্তি কত মেগা ইলেকট্রন ভোল্ট হবে, সেটা কী হবে দেখে নাও। দেখো বন্ধন শক্তিটা হবে ডেল এম ইন্টু সি স্কোয়ার। সিটা কি লিখে দেবে? সিটা হলো শূন্য মাধ্যমে আলোর বেগ। ঠিক আছে, এবারে এটা যদি ওই এটা বলেছে কোনটি এককে লিখতে, মেগা ইলেকট্রন ভোল্ট, এটা হয় এবার যদি ডেল এমটা এ এম ইউ, এই এ এম ইউ এককে হয় ডেল এম, তাহলে মেগা ইলেকট্রন ভোল্টে কত হয়ে যাবে? ওটা ডেল এম ইন্টু 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, এটাই হয়ে যাবে তখন তোমার বন্ধন শক্তিটা। ঠিক আছে, মেগা ইলেকট্রন ভোল্টে কত হবে জানতে চেয়েছে, তাহলে বন্ধন শক্তি হবে এটাই মেগা ইলেকট্রন ভোল্টে। এবার এএমইউ সমান কত মেগা ইলেকট্রন ভোল্ট? পরে অথবা প্রশ্ন আছে এএমইউ, ওই এএমইউ মানে 1 এএমইউ মানে হচ্ছে 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। বুঝে গেল? এটাই 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। এখানে একটু বুঝে নাও ভালো করে, এটা আমি যে সমান দিয়েছি এটা সমান, এটা না, এটা সমান নয়, এটা কাটা। এখানে ডেল এম যদি ভর ত্রুটি হয় তাহলে বন্ধন শক্তি হবে ডেল এম ইন্টু সি স্কোয়ার, মানে E1 এম সি স্কোয়ার, সূত্র অনুযায়ী বন্ধন শক্তি ডেল এম ইন্টু সি স্কোয়ার, এটা হলো। কিন্তু এটা যদি এটা হলো সূত্র। ঠিক আছে, এবার এখানে বলেছে কি ডেল এম পরিমাণ ভর ত্রুটিটা
হলে তাহলে নিউক্লিয়াসের বন্ধন শক্তি মেগা ইলেকট্রন ভোল্ট এককে লেখো, এইটা বলেছে। তখন যেটা হবে সেটা হলো এইটা, তার মানে এটা সমান এটা নয় কিন্তু, ঠিক আছে। এবার ডেলেমটা যদি তোমার এম এখানে উল্লেখ করেনি কোন এককে, তাহলে ধরে নিচ্ছে আমার এম ইউ এককে হলে তখন তোমার ডেলেম পরিমাণ যদি ভরত্রুটি হয় তাহলে সেক্ষেত্রে তোমার যে এটা হবে শক্তিটা হবে, ঠিক আছে, নিউক্লিয়াসের বন্ধন শক্তি তখন কত হবে, ডেলেম ইন্টু এত মেগা ইলেকট্রন ভোল্ট। এখানে যে প্রশ্ন আছে তার অনুযায়ী এটা হবে, এটা আর লিখবে না, ঠিক আছে। এটা বললাম যখন তোমার বন্ধন শক্তি এইভাবে বার করবে, ডেলেম বলে দেওয়া আছে, আর তখন বললো যে বন্ধন শক্তিটা কত, ঠিক আছে, তখন বন্ধন শক্তি লিখবো ডেলেম ইন্টু সি স্কোয়ার। কিন্তু এখানে বলেছে ডেলেমটা ভর্তুটি হলে নিউক্লিয়াসের বন্ধন শক্তি কত মেগা ইলেকট্রন ভোল্ট, তখন এটা লিখবে ডেলেম ইন্টু 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। বুঝতে পেরেছে নিশ্চয়ই। আর পরবর্তী প্রশ্ন যেটা উত্তর বললাম 1 এমইউ সমান এত মেগা ইলেকট্রন ভোল্ট। এবারে দেখো স্তম্ভ 2.11 স্তম্ভ মেলাও, নেসলার বিকারক এটা হবে সি, ঠিক আছে। তো চ্যালকোজেন মৌল এটা হবে এস, অ্যামোনিয়া প্রস্তুত করতে ব্যবহৃত হয় এটা হবে নাইট্রোজেন বি এর সঙ্গে। তা ক্রায়োলাইট এটা লিখবে এ, অ্যালুমিনিয়াম, ঠিক আছে, এটা হয়ে গেল। এবারে একটি হ্যালোজেন মৌলের নাম লেখো যা তেজস্ক্রিয়, হ্যালোজেন মৌলের নাম লিখতে বলেছে যা কিনা তেজস্ক্রিয়। কোনটা হয় বলো তো হ্যালোজেন মৌল তেজস্ক্রিয় হ্যালোজেন মৌল কী আছে, সেটা হলো আয়োডিন, ঠিক আছে। তারপর শীতলীকরণের কাজে তরল অ্যামোনিয়া ব্যবহৃত হয় কেন, শীতলীকরণের কাজে তরল অ্যামোনিয়া ব্যবহৃত হয়, তার কারণটা হচ্ছে তরল অ্যামোনিয়ার বাষ্পীভবনের লিন তাপের মান খুব বেশি, ঠিক আছে। তরল অ্যামোনিয়ার বাষ্পীভবনের লিন তাপের মান খুব বেশি বলে তরল অ্যামোনিয়া ব্যবহৃত হয়। হাইড্রোজেন সালফাইড গ্যাসকে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত সদ্য প্রস্তুত সোডিয়াম নাইট্রোপ্রুসাইড এর জলীয় দ্রবণে চালনা করলে উৎপন্ন যৌগটির সংকেত লেখো। উৎপন্ন যে যৌগটি হবে তার সংকেত লিখতে বলেছে। এই প্রশ্নটা কিন্তু তোমাদের ক্ষেত্রে খুবই একটা প্রশ্ন, কঠিন আর কি, কারণ এই সংকেতটা কিন্তু কোনো বইতে প্রায় পাবে না। যাই হোক, দেখো এর সংকেতটা হবে, দেখো এটাই হলো সংকেত, যে যৌগটা উৎপন্ন হয় তার সংকেত হলো এটাই, ঠিক আছে। এত বড় একটা সংকেত সচরাচর পাবে না, মানে কোনো কোনো বইতে আছে, সচরাচর যে বইগুলো বাজারে বিক্রি হয় সেগুলোতে নেই, কেননা এটার দরকার পড়ে না, শুধু ওই বেগুনি বা রঙের কী পরিবর্তন হয় সেটাই শুধু বলে দেওয়া থাকে বইতে। যাই হোক, তাহলে এটাই সেই সংকেতটা এখানে চেয়েছে, সেই সংকেতটা হলো এটা। এর নামটা কী বলো তো, নামটা জেনে রাখো, সোডিয়াম থায়োনাইট্রোপ্রুসাইড, সোডিয়াম থায়োনাইট্রো, এটা হলো রাসায়নিক নাম, নাইট্রোপ্রুসাইড, আর ওখানে জায়গা হচ্ছে না, ঠিক আছে, সোডিয়াম থায়োনাইট্রোপ্রুসাইড। এবারে পরবর্তী প্রশ্নটা কি করেছে, অথবা ওই দাগের অথবা বলেছে উত্তপ্ত সোডিয়ামের উপর দিয়ে শুষ্ক অ্যামোনিয়া গ্যাস চালনা করলে উৎপন্ন কঠিন পদার্থটির সংকেত, মানে সোডিয়ামের উপর দিয়ে শুষ্ক অ্যামোনিয়া গ্যাস চালনা করছি NH3, যে বিক্রিয়ার সমীকরণটা এটা হয়, তাহলে যে পদার্থটা মেন পদার্থ উৎপন্ন হবে সেটা কি, সেটাকে বলা হচ্ছে সোডামাইড, NH2, এর নাম কি, সোডামাইড, ঠিক আছে। এটাই পদার্থটি সংকেত লিখতে পেরেছে, এটাই তাহলে সংকেত NaNH2। দেখো পরবর্তী প্রশ্ন কি আছে, জলের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কি পাওয়া যায়, ক্যাথোডে হাইড্রোজেন পাওয়া যায়। অ্যানোড মানে উপস্থিত দুটো ধাতুর নাম, সেটা হচ্ছে তোমার সোনা এবং রূপো, ঠিক আছে। তারপরে পিতলে কোন উপাদানটির শতকরা পরিমাণ বেশি থাকে, পিতলে যেটা বেশি থাকে সেটা হলো কপারে শতকরা পরিমাণটা বেশি থাকে। মিথেনে HCH কোণের মান কত, HCH কোণের মানটা হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট, ঠিক আছে। গ্যাসীয় ইথাইল মার্ক্যাপটান
যৌগটির সংকেত কি হবে? দেখো, এটাই হলো সংকেত, ইথাইল মারক্যাপটান, যেটা এলপিজিতে থাকে, তাই তো? এলপিজি গ্যাসে থাকে, যাতে দুর্গন্ধটা ছড়ায়, যাতে কোনো সময় গ্যাস লিক হয়ে গেলে আমরা জানতে পারি যে গ্যাসটা লিক হয়ে গেছে, মানে গ্যাস উঠছে, যাতে আমরা সাবধানতা অবলম্বন করতে পারি তখন, ঠিক আছে? সেই ইথাইল মারক্যাপটানের সংকেতটা হলো এটাই, C2H5SH। বুঝে গেল? ঠিক আছে, তাহলে এই ছিল তোমাদের যে প্রশ্নগুলো, সেটা সমাপ্ত হলো। ঠিক আছে, তাহলে ভিডিওটা কেমন লাগলো তোমরা লাইক করে আমাদের জানাবে, কমেন্ট করে জানাতে পারো। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইবটা করে নিও, তাহলে এই ধরনের ভিডিও তোমরা পেতে থাকবে। আর বলি, আগের যে ভিডিওগুলো আপলোড করেছি পেজগুলোতে, বিভিন্ন পেজের, সেগুলো তোমরা দেখে নিও যদি না দেখে থাকো, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থেকো।